আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইশতিয়াক। জৈব রসায়নের আজকে আমরা 39তম লেকচারে পৌঁছে গেলাম। সো আমরা জৈব রসায়নের লাস্ট পর্যায়ে আসি। আশা করতেছি তোমরা সব লেকচারগুলো দেখে এসেছো এবং সবগুলো দেখার পরে 39তম অর্থাৎ 39th লেকচারে তোমরা ফিরে আসবে। এই লেকচারে আমরা আলোচনা করব অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এবং কিটোনের এই টপিক থেকে প্রতিটা বছর একাডেমিক এবং অ্যাডমিশনে সবসময় প্রশ্ন এসে থাকে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। সবাই খাতা কলম নিয়ে বসে যাও, খুব ভালোভাবে নোট ডাউন করবে, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। সো আমরা ফার্স্টে বলবো যে অ্যালডিহাইড এবং কিটোন মানে কি, হোয়াট ইজ অ্যালডিহাইড, হোয়াট ইজ কিটোন, এটা কি। এটা বোঝার জন্য আগে আমাকে চিনতে হবে কার্বনিল মূলক। কার্বনিল মূলক কি চিনি? কার্বনিল মূলক হচ্ছে যেখানে সিও থাকবে, সিও মূলককে বলা হয় কার্বনিল মূলক। এখন প্রশ্ন হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন কাকে বলে? তুমি বলবে অ্যালডিহাইড এবং কিটোন হচ্ছে যে সকল জৈব যৌগে কার্বনিল মূলক বিদ্যমান তাদেরকে অ্যালডিহাইড এবং কিটোন বলে। এখন তুমি আরেকটা প্রশ্ন করবা, ওকে ভাইয়া কার্বনিল মূলক থাকলে সেটাকে অ্যালডিহাইড এবং কিটোন বলে, বাট আমি আলাদাভাবে চিনবো কেমনে? অ্যালডিহাইড কিভাবে আলাদাভাবে চিনবো, কিটোন কিভাবে আলাদাভাবে চিনবো, সেটা চেনার উপায়টা হচ্ছে কিটোন যখন বলবে তখন এই কিটোন মূলকের দুই পাশে অ্যালকাইল মূলক থাকবে, আর অ্যালডিহাইড যখন বলবে তখন কিটোন মূলকের এক পাশে হাইড্রোজেন থাকবে এবং আরেক পাশে অ্যালকাইল মূলক থাকবে। বাট কিটোনে দুই পাশে কি থাকতে হবে? অ্যালকাইল মূলক থাকতে হবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা অ্যালডিহাইড এবং কিটোন কিভাবে প্রস্তুত করতে পারি? যেমন অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত করতে পারি কেমনে? এটা কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারণ করে দিই তাহলে আমার তৈরি হচ্ছে কি? অ্যালডিহাইড। কেমনে? কারণ জারণ মানে হচ্ছে হয়তো অক্সিজেন অ্যাড করো, না হলে হাইড্রোজেন বের করে দাও। তাহলে আমি অক্সিজেন অ্যাড করছি, জারণ করছি, তাহলে আমার কি হয়েছে? হাইড্রোজেন দুইটা বের হয়ে গেছে। সো হাইড্রোজেন দুইটা বের হয়ে গেলে CH3CHO। এখন প্রশ্ন হচ্ছে কিটোন কেমনে তৈরি করব? কিটোন তৈরি করতে হবে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে। কত ডিগ্রি অ্যালকোহল থেকে? 2 ডিগ্রি অ্যালকোহল থেকে। 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারণ করো তাহলে তৈরি হবে কি? কিটোন। কেমনে দেখো, এই যে দুইটা OH বের হয়ে যাবে, দুইটা H যদি বের হয়ে যায় তাহলে বলতে পারি কি? CH3CO CH3। অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন তৈরি হয়, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড তৈরি হয়। লিখে রাখো তাড়াতাড়ি। এরপর চলে যাচ্ছি 2 নম্বর পয়েন্টে। আমরা চলে যাব এখন অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে আপনি কিভাবে অ্যালডিহাইড তৈরি করতে পারেন? প্রশ্ন হচ্ছে এটা, অ্যালকিন থেকে কিভাবে অ্যালডিহাইড তৈরি করতে পারেন? অ্যালকিন থেকে অ্যালডিহাইড অনেকভাবে তৈরি করা যায়। কেমনে আমি তোমাকে বলি। ফার্স্ট অফ অল আপনি অ্যালকিনকে যদি পানি দেন, ধরেন আপনি যে কোনো একটা অ্যালকিন নিছেন, আপনি অ্যালকিনকে যদি পানি নেন, সালফেরিক অ্যাসিড হচ্ছে প্রভাবক থাকে, কি হবে বলো? CH3CH2OH, তাই না? এটাই তৈরি হবে। আচ্ছা, এটাকে আমি যদি আবার জারণ করি, একটু আগে জারণ করলে কি তৈরি হয় বলছিলাম? এই যে CH3CHO, তাই না? এটা তৈরি হয়। এখন এটা তো খুব সিম্পল ভাবে করছি, বাট আমাকে এখন যদি ডিরেক্ট বের করতে বলে, ডিরেক্ট কেমনে বের করবো? স্যার ডিরেক্ট মানে হচ্ছে ধরো আপনি হচ্ছে এখানে অ্যালকিনটা নিছেন, কথার কথা আপনি কি করলেন? ওজনীকরণ করে দিলেন। সবাই বুঝতে পারতেছো? ওজনীকরণ করে দিল। ওজনীকরণ করলে কি হয়? সবাই জানো ওজনীকরণ করলে এখানে ব্রেক হয়, ব্রেক হইলে HCHO আর এখানে HCHO, HCHO এবং HCHO তৈরি হবে। অর্থাৎ অ্যালকিনকে ওজনীকরণ করলে এখানে হয়তো বলতে পারো ভাই আপনি গিয়া জান না কেন, কার্বন টেট্রাক্লোরাইড একসাথে দিয়ে দিচ্ছি, জিঙ্ক এবং পানি একসাথে দিয়ে দিচ্ছি, কেমন? কারণ এগুলো আমরা প্র্যাকটিস করেছি, আমরা একসাথে লিখবো। ওজনীকরণ কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি ভাই। 39তম লেকচার মানে বুঝো, প্রত্যেকটা লেকচার 50 মিনিট প্লাস করে। সো এখানে অনেক কিছু পড়ানো হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখেন তারা আগে ক্লাসগুলো দেখে আসো, ওজনীকরণ পড়াই ফেলছি। সো HCHO গেল। এখন প্রশ্ন হচ্ছে অ্যালকিনকে ওজনীকরণ করলে আপনি অ্যালডিহাইড পাচ্ছেন, কোনো সমস্যা নাই। অ্যালকিনকে আপনি ওজনীকরণ করলে আপনি অ্যালডিহাইড পাচ্ছেন, বাট কিটোন কেমনে পাবেন? এখন কিটোন পেতে গেলে কি করতে হবে? কিটোন পেতে গেলে তখন আপনাকে একটা কাজ করতে হবে, যে শাখা আনতে হবে, তাই না? স্যার কেমনে শাখা আনবেন? এই যে শাখা নিয়ে আসছি, এখন খেয়াল করে দেখো তো, HCHO, খেয়াল করে দেখো তো, এই যে অ্যালডিহাইড, এই যে কিটোন, এই যে অ্যালডিহাইড, এই যে কিটোন তৈরি হয়ে গেল। আশা করি বুঝাতে পারছি, আশা করি বুঝাতে পারছি। ওকে, সো কিটোনও পেলাম, অ্যালডিহাইডও পেলাম। অর্থাৎ অ্যালকিন থেকে আমার যদি অ্যালডিহাইড তৈরি করতে হয় তাহলে আমি ওজনীকরণ করে দিব,
এবং সেখানের মধ্যে শাখা না দিলে শুধু অ্যালডিহাইড বের হবে, আর শাখা একটা দিলে কিটোন তৈরি হবে। এই যে কিটোন তৈরি হয়ে গেছে, শাখা দুটো দিলে কিটোন তৈরি হবে, শাখা একটা দিলে মানে শাখা দুটো দিলে দুটো কিটোন, শাখা একটা দিলে একটা কিটোন। এবার আমরা চলে যাচ্ছি এখন অ্যালকাইন থেকে। আপনি কোত্থেকে বের করতে পারেন বলেন তো? অ্যালকাইন থেকে আপনি হচ্ছে অ্যালডিহাইড বের করতে পারেন। স্যার কেমনে? খুবই সিম্পল, খুবই সিম্পল। এগুলো জাস্ট একদম আমি সিম্পলি দেখাচ্ছি। তাহলে তুমি একটা অ্যালকাইন নিছো, অ্যালকাইন মধ্যে তুমি ইথাইন নাও, ওকে? ইথাইনের সাথে তুমি একটা কাজ করো, 2% মার্কারি, পড়াইছিলাম এগুলো, এগুলো সবগুলো পড়াইছি, 20% H2SO4, তাই না? এখন এখানে কি হবে বলো? এটার সাথে পানি দিবা। আমরা পানিটা ইউজ করি না, পানিটা আমরা এখানে লিখে দিচ্ছি, ভুলে গেছি পানি। তো কী হচ্ছে দেখো, CH2 ডাবল বন্ড CHOH, এটাকে বলা হয় বিনাল অ্যালকোহল। এই বিনাল অ্যালকোহলটাকে পুনর্বিন্যাস করলে কি করলে? পুনর্বিন্যাস করলে কি করলে? পুনর্বিন্যাস করলে পুনর্বিন্যাস করলে আমার এখানে তৈরি হবে কিটোন। কিটোন তৈরি হবে, কিটোন নাকি অ্যালডিহাইড তৈরি হবে? আমি একটু খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল এই যে এখানের মধ্যে কি আছে, CH2COH মানে কি? বিনাল অ্যালকোহল। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, ওএসটা হচ্ছে আমি এই জায়গায় না লিখে আমি উপরে লিখি, কোনো সমস্যা আছে? সেমই তো এখানে লিখি, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন হচ্ছে প্লাস মানে ইলেকট্রোফাইল। এই প্লাসটা কি করে? ডাবল বন্ডের পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়। ডাবল বন্ডের পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়ে সে কি করে? সে এই ডাবল বন্ডটাকে ভেঙে দেয় এবং ওই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যায়। আগে এখানে দুটো ছিল, আরেকটা এসে CH3 হয়েছে, আর এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেছে, আর এখানে সি, এখানে তো H আছে, অক্সিজেন হচ্ছে উপরে থেকে নিচে চলে আসছে। স্যার কিচ্ছু বুঝি নেই, এটা পড়াইছিলাম, তবে আবার বলতেছি। ফার্স্ট অফ অল ASটা প্লাস না, প্লাস মানে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল সবসময় পাইলেট্রন দ্বারা আকর্ষিত হয়। পাইলেট্রন কোথায় আছে? উপরটা হচ্ছে, উপরের বন্ড আছে পাইলেট্রন। পাইলেট্রন দ্বারা আকর্ষিত হয়ে সে পাইলেট্রনকে ভেঙে দিচ্ছে, ভেঙে দেওয়ার পরে সে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে এর সাথে, তাহলে CH3, আর বাকিটা কি? CHO, তাই না? এখন এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার অ্যালডিহাইড। এখন আমাকে যদি বলে কিটোন বের করো, কিটোন কেমনে বের করবো? সেম ভাবে কিটোন বের করতে পারি। কেমনে দেখো, কিটোন কেমনে বের করবো? এই যে দেখো, CH 3 কার্বন বিশিষ্ট নাও, পানি নাও, %Hg নাও, %20 সালফেরিক অ্যাসিড নাও, নিছো? আচ্ছা, কি হবে দেখো, এখানের মধ্যে হাইড্রোজেন একটা কোথায় অ্যাড হবে? যেখানে হাইড্রোজেন বেশি সেখানে অ্যাড হবে মার্কোনিক নিয়ম অনুসারে। আর ওএসটা কোথায় অ্যাড হবে? ওএসটা এই জায়গায় অ্যাড হবে, তাই না? এটাকে বলা হয় বিনাল অ্যালকোহল। বিনাল অ্যালকোহল মানে ডাবল বন্ডওয়ালা কার্বনের সাথে ওএস থাকলে সেটাকে বলা হয় বিনাল অ্যালকোহল। এই বিনাল অ্যালকোহলকে আমি যদি আবার কি করি? পুনর্বিন্যাস করি, পুনর্বিন্যাস করলে কি হয় দেখো, CH3 তৈরি হয়, C ডাবল বন্ড, Hটা বেড়ে যাবে CH3। কেন? কারণ অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন প্লাস, প্লাসটা কি করে? এই দ্বিবন্ধনে পাইলেট্রন দ্বারা আকর্ষিত হয় এবং হাইড্রোজেন এখানে অ্যাড হয়, বাকিটা কি? CH3CO CH3। এটাকে বলা হয় কিটোন, এটাকে বলা হয় কি? কিটোন। সো আমরা অ্যালডিহাইডও পাইছি, আমরা কিটোনও পাইছি। আশা করি বোঝাতে পারছি, তাই না? সো আমরা এখন এটা মুছে দিচ্ছি। সো আমরা অনেক কিছু তৈরি করে ফেলতে পারলাম। আমরা অ্যালডিহাইড তৈরি করলাম, কিটোন তৈরি করলাম, কোত্থেকে তৈরি করলাম বলো? অ্যালকেন, সরি, ফার্স্ট অফ অল তৈরি করলাম অ্যালকোহল থেকে, এরপর তৈরি করলাম অ্যালকিন থেকে, এরপর তৈরি করলাম অ্যালকাইন থেকে। এখন আমরা তৈরি করব 4 নাম্বার, এখন আমরা তৈরি করব অ্যাসিড থেকে। কোত্থেকে তৈরি করবো বলো? অ্যাসিড থেকে। অ্যাসিড থেকে কেমনে তৈরি করা যায়? অ্যাসিড থেকে, যে কোনো একটা অ্যাসিড থেকে তৈরি করতে হবে। যে কোনো অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি করা যায়? একটু চিন্তা করে দেখো, অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি করা যায় কিনা। অ্যাসিড থেকে, অ্যাসিড হচ্ছে CH3 C double H,
এটার সাথে যদি আমি যদি কি করি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দিয়ে দিই তাহলে CH3COO Na, এটার সাথে যদি আমি যদি সোডা লাইম দিই তাহলে ডিকার্বক্সিলেশন প্রসেস হবে আর এখানে তৈরি হবে কি মিথেন। মিথেনকে যদি আমি এই জায়গায় লিখে দিতে পারি, মিথেনকে যদি আমি যদি একটা ক্লোরিন দিই, কতটুকু জায়গা আছে একটু দেখি, মিথেনকে আমি একটা ক্লোরিন দিলে এখানে তৈরি হবে মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইডকে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দিলে তৈরি হবে, বলো, মিথাইল ক্লোরাইডকে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দিলে এবং এটাকে আবার যদি জারণ করি HCHO, শেষ, অ্যালডিহাইড তৈরি হয়ে গেছে। তো এসিড থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করে ফেলছি। ভালোভাবে দেখো, এগুলো আমি অনেক আগে পড়াইছি। আচ্ছা, এখন আমি যদি এইভাবে লিখি HCHH, কিটোন থেকে মানে কিটোন তৈরি করতে হবে, এসিড থেকে কিটোন তৈরি করতে হবে। আচ্ছা, একটা এসিড থেকে কিটোন কেমনে তৈরি করব? আমি জাস্ট বিজারণ করে দিব। তো বিজারণ করে দিলে এখানে কি হয় দেখো, 3টা অক্সিজেন বেরিয়ে যাবে। এখানে অক্সিজেন কয়টা? 4টা না? 4টার মধ্যে আমি 3বার বিজারণ করলে আমার 3টা অক্সিজেন বেরিয়ে যাবে। ওকে, এটা লেখার দরকার নাই, তবে তিনবার জার্মান হাইড্রোজেন দিয়ে জারণ করা মানে বিজারণ করা মানে হচ্ছে 3টা অক্সিজেন বেরিয়ে যাওয়া। এখানে অক্সিজেন 4টা, এখানে অক্সিজেন কয়টা? 1টা, 3টা অক্সিজেন বেরিয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আমরা অ্যাসিড থেকে অ্যালডিহাইড এবং অ্যাসিড থেকে কিটোন তৈরি করতে পারি। এরপর আরেকটা হচ্ছে অ্যাসাইলেশন থেকে, ফিল্ডক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন থেকে কেমন তৈরি করে দেখো, অ্যাসাইলেশন হচ্ছে এইভাবে, অ্যাসাইলেশন এখানে লিখে ফেলি। অ্যাসাইলেশন দিয়ে কিভাবে তৈরি করে একটু দেখে নিচ্ছি। খেয়াল করে দেখো অ্যাসাইলেশনটা দেখতে কিরকম, অ্যাসাইলেশন দেখতে এরকম না, বেনজিনের সাথে ড্রাই LCl3 দিছি। ওকে, এখানে কি তৈরি হবে দেখো, এটা কিভাবে লিখতে হবে দেখো, ক্লোরিন হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে COCH3HCl, এগুলো পড়াইছি আমি আগে। এটাকে বলা হয় এসিটোফেনন। এটাকে বলা হয় এসিটোফেনন। এটাকে বলা হয় কি এসিটোফেনন, মানে মিথাইল ফিনাইল কিটোন। এটা একটা কিটোন শ্রেণীর যৌগ, মানে এটা কিটোন বলতে গেলে এই কিটোনটা আসছে কোত্থেকে? অ্যাসাইলেশন থেকে। অর্থাৎ আমরা চাইলে কিটোনটা বেনজিন থেকেও তৈরি করতে পারি, এটা মানে কিটোন শ্রেণীর যৌগ বলা যায় আর কি। ওকে, আশা করি বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এরপর চলে যাচ্ছি 6 নম্বরে। 6 নম্বর লাগবে না আর। এখন চলে যাচ্ছি তাদের রাসায়নিক ধর্ম, অ্যালডিহাইড এবং কিটোনের কি রাসায়নিক ধর্ম। অ্যালডিহাইড এবং কিটোনের রাসায়নিক ধর্মটা একটু খেয়াল করে দেখো, রাসায়নিক ধর্মগুলো কিভাবে আমরা আসলে করব। যেমন ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি, আমরা নিছি অ্যালডিহাইডের, আচ্ছা আমি এভাবে লিখি, অ্যালডিহাইডের আমি ফার্স্টে কি লিখবো বলো, অ্যালডিহাইড আমি লিখবো বিজারণ। অ্যালডিহাইডের আমরা ফার্স্টে কি লিখবো? বিজারণ লিখবো। বিজারণ কেমন হচ্ছে? অ্যালডিহাইডের বিজারণটা একটু খেয়াল করে দেখি। অ্যালডিহাইডের বিজারণ হচ্ছে এরকম যে আমরা CH3, এটা অ্যালডিহাইড, বিজারণ মানে কি জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করব। এখন কি করা যায়? বিজারণ করলে কি করা যায়? কয়বার বিজারণ করব দেখো, 2বার বিজারণ করব। CH3 CH2OH 2বার বিজারণ করলে, অ্যালডিহাইডকে 2বার বিজারণ করলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। এটা কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল, তাই না? আচ্ছা, এরপরে কিটোনের বিজারণ, এরপরে কি বলো? কিটোনের বিজারণটা খেয়াল করে দেখো। কিটোনের বিজারণ হচ্ছে, কিটোন ফার্স্ট আগে লিখতে হবে CH3 CH3, কিটোনের বিজারণটা লিখতে হবে, তাই না? কিটোনকে যদি আমি বিজারিত করি,
বিজারিত করলে কি তৈরি হয়, দুইবার করব, CH3 দুইবার করব, দেখো CH3 OH CH CH3, আশা করি এটা তোমরা সবাই জানো, এটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যালকোহল। বোঝানো শেষ, তাই না? এবার যাচ্ছে 3 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার পয়েন্টে অ্যালডিহাইডের জারণ। এখন চলে যাবো কোথায়, অ্যালডিহাইডের জারণে। অ্যালডিহাইডের জারণটা দেখো, অ্যালডিহাইডের জারণ। অ্যালডিহাইড দেখতে কিরকম, এটাকে যদি জারণ করো, অ্যালডিহাইডের জারণ করলে কি তৈরি হয়, শেষ। অ্যালডিহাইডের জারণে আমার কি তৈরি হয়, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। আশা করি বোঝাতে পারছি। ওকে, এরপরে যাচ্ছি কিটোনের জারণ। কিটোনের জারণ, কিটোনের জারণ কিভাবে হয় আমি বলি। কিটোনটা লিখো আগে, কিটোনের জারণে এটা হয়। ওকে, এখানে অক্সিজেন কয়টা, একটা না, এখানে অক্সিজেন 4টা। সো আমি 3 অণু জাইমান অক্সিজেন নিলাম। আশা করি বোঝাতে পারছি। এগুলো হচ্ছে আমাদের কি, অ্যালডিহাইডের জারণ, কিটোনের জারণ এবং অ্যালডিহাইডের বিজারণ, কিটোনের বিজারণ। এগুলো হচ্ছে আমার, এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু পড়া। সো আমরা এগুলো সবগুলো শেষ করে ফেললাম। এখন চলে যাচ্ছে আমাদের আরো কিছু পড়াতে। এখন চলে যাচ্ছে আমাদের আরো কিছু পড়াতে। পড়াগুলো হচ্ছে খেয়াল করে দেখো কি পড়া, যেমন এই যে অ্যালডিহাইড এবং কিটোন কি ধরনের বিক্রিয়া দেয়, তারা হচ্ছে নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া দেয়। তারা কি দেয়, নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া। আমরা কি সবাই জানি যৌথ বিক্রিয়া কয় ধরনের, যৌথ বিক্রিয়া কয় ধরনের, যৌথ বিক্রিয়া মানে হচ্ছে এডিশন রিঅ্যাকশন, তাই না? এই যৌথ বিক্রিয়া বলো, এডিশন রিঅ্যাকশন বলো, এই যৌথ বিক্রিয়া কিন্তু দুই ধরনের। কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক। ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়া কাকে বলে, যে যৌথ বিক্রিয়ায় বিক্রিয়কের সাথে প্রথমে ইলেকট্রোফাইল এবং পরে নিউক্লিওফাইল যুক্ত হয়। নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া কাকে বলে, যে যৌথ বিক্রিয়ায় বিক্রিয়কের সাথে প্রথমে নিউক্লিওফাইল এবং পরে ইলেকট্রোফাইল যুক্ত হয়। এই ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়া কারা দেয়, অ্যালকিন এবং অ্যালকাইন। মনে আছে, এগুলো পড়াইছিলাম, অ্যালকিন এবং অ্যালকাইন। আর নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া কারা দেয়, অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এবং কি হবে, কিটোন হবে। এই অ্যালডিহাইড এবং কিটোন হবে নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া দেয়। ওকে, আর ইলেকট্রোফিলিক কারা দেয়, অ্যালকিন এবং অ্যালকাইন। এখন খেয়াল করে দেখো, এই নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়ার একটা উদাহরণ আমি তোমাকে দিচ্ছি। হয়তো এগুলো আমি আগে পড়াইছিলাম, বাট আমি একটু আবার একটু ডিফারেন্ট টাইপের করে তোমাকে লিখিয়ে দিচ্ছি। ওকে, ততক্ষণ আমি একটু কালিটা মুছে দিই। ডিফারেন্ট টাইপের একটু খেয়াল করে দেখো। যেমন দেখো, আমি বললাম যে দেখো CH3CHO প্লাস HCN। ওকে, ভালোভাবে খেয়াল করে দেখো, হাইড্রোজেন সায়ানাইড, তাই না? আচ্ছা, এটা এখন কিভাবে লেখা যায়, এটা কিন্তু আমরা যেভাবে লিখছি কিন্তু সেভাবে হয় না। আমরা চাইলে এটাকে লেখা হচ্ছিল এইভাবে করে লেখা হচ্ছিল যে ডাবল বন্ড OH। সুন্দর হয়েছে না? এখন খেয়াল করে দেখো, কার্বন এবং অক্সিজেনের মধ্যে নেগেটিভ কে, পজিটিভ কে, আশা করি বুঝাতে পারছি। এখন এটার মধ্যে পজিটিভ কে, নেগেটিভ কে, আশা করি বুঝাতে পারছি। তো সায়ানাইড কে যায় কোথায়, কার কাছে, কার্বনের কাছে।
আর অক্সিজেনটা যার কার কাছে, OH এর কাছে, মানে H এর কাছে, আর এখানে তো H আগে থেকে ছিল। তো এটাকে বলা হচ্ছে কি বলো, ইথানল সায়ানোহাইড্রিন। এটার নামটা কি? এটার নাম হচ্ছে ইথানল সায়ানোহাইড্রিন। ইথানল ইথানল সায়ানো ইথানল সায়ানোহাইড্রিন, নামটা কি বলো? ইথানল সায়ানোহাইড্রিন। আচ্ছা, এখন এটার মেকানিজমটা যদি আমরা আলোচনা করি, যেমন ঠিক সেম ভাবে কিটোনটা সেম না? স্যার কিটোনটা লিখে দেন তো। কিটোনটা হচ্ছে লিখে দিলে এরকম লিখে দিব, CH3 C ডাবল বন্ড O CH3 HCN দিছি না? দেওয়ার পরে এখানে কি তৈরি হবে বলো? CH3, অক্সিজেনটার পাশে OH যুক্ত হবে, এই জায়গায় CN আর ওই জায়গায় CH3। মানে এখানে ফার্স্টে আগে নিউক্লিওফাইল অ্যাড হয়েছে। নিউক্লিওফাইল বলতে CNটা, নিউক্লিওফাইল আগে অ্যাড হয়েছে, এরপরে ইলেকট্রোফাইল H পরে অ্যাড হয়েছে। ওকে, সো এটা হচ্ছে প্রোপানন সায়ানোহাইড্রিন, প্রোপানন। আর এটা হচ্ছে ইথানল সায়ানোহাইড্রিন। সবগুলো হচ্ছে নিউক্লিওফিলের যুত বিক্রিয়া। এখন পরীক্ষা যদি ধরো এটা যদি মেকানিজম আসে, স্যার মেকানিজম খুব বিরক্তি লাগে। দেখো এটার মেকানিজম হচ্ছে খুবই সিম্পল। মেকানিজমটা আমি একটু করে দেখাচ্ছি। স্টেপ নাম্বার 1, মেকানিজমটা খুবই সিম্পল, খুবই সিম্পল। ফার্স্ট অফ অল ধরো আমি যে কোনো একটা দেখাচ্ছি, বাকি সবগুলো সেম ভাবে করবা। ধরো আমি এটা দেখাই দিচ্ছি, CH3 ফার্স্ট অফ অল কি হবে এই জায়গায় কি হবে? কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার বেশি, অক্সিজেনের বেশি, অক্সিজেনের কাছে এই ইলেকট্রনগুলো শিফট করবে। কিভাবে? এভাবে শিফট করবে। ওকে, এবং শিফট করার কারণে কার্বন হয়ে যাবে পজিটিভ এবং অক্সিজেন হয়ে যাবে নেগেটিভ, তাই না? এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। এটা হচ্ছে কি স্টেপ নাম্বার 1। ওকে, আচ্ছা এরপরে দেখো স্টেপ নাম্বার 2টা দেখো। স্টেপ নাম্বার 2টা দেখো। স্টেপ নাম্বার 2তে কি বলা হচ্ছে দেখো, CH3H, ওকে, এখানে নিয়ে দিলাম হচ্ছে কি পজিটিভ চার্জ। ওকে দিছি। আচ্ছা, দেওয়ার পরে কাহিনী কি হয়েছে দেখো, যে এটার সাথে এখন CN আসবে। তো CN কোথায় আসবে বলো? বুঝা গেছে? আচ্ছা, এরপরে স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3তে কি হয় দেখো, ওই যে CH3CH আছে না, এটাকে বলা হয় মেকানিজম। ঠিক সেম ভাবে বাকিগুলো এভাবে করে ফেলবা যদি পরীক্ষায় আসে। আশা করি বুঝতে পারছি, তাই না? একবার দেখে নাও, লেখা শেষ। আচ্ছা, এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পড়ায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়ায় যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোনটি অধিক সক্রিয়। পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয়, একটা ইম্পর্টেন্ট একটা টপিকে চলে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে কি, লিখে রাখো, নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয়। নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া লেখো, নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয়। পরীক্ষা যদি প্রশ্ন আসে নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয়, অ্যালডিহাইড নাকি কিটোন?
অ্যালডিহাইড নাকি কিটোন, এখান থেকে প্রশ্ন আসবে। যেমন ধরো পরীক্ষায় প্রশ্ন আসছে কি প্রশ্ন আসছে আমি তোমাকে বলি। পরীক্ষায় প্রশ্ন আসছে CH3 CHO HCHO CH3 COCH3, এটা পরীক্ষা চলে আসছে, লিখে রাখো। তোমাদের পরীক্ষাটা প্রত্যেক বছর এখানে যদি 10 বার যদি প্রশ্ন করা হয় তার মধ্যে 8 বার এই টপিক থেকে প্রশ্ন আসে, মানে এটা থেকে প্রশ্ন আসে। দেখো এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা কিটোন, এটা এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, সরি এটা এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এটা দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এটা তিন কার্বন বিশিষ্ট কিটোন। এখন বলা হচ্ছে এই তিনটা যৌগের মধ্যে কোনটি নিউক্লিওফিলিক যৌগ বিক্রিয়া অধিক সক্রিয়। কিভাবে আমি আনসারটা লিখবো? সামনে আনসারটা লেখা স্টার্ট করি, খেয়াল করে দেখো, ব্যাখ্যাটা লিখবো অর্থাৎ আনসারটা লিখবো। দেখো নিউক্লিওফিলিক যৌগ বিক্রিয়া কোনটি অধিক সক্রিয় সেটা ডিপেন্ড করে কার্বনের মূলকের কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণের উপর। কার্বনের মূলকের কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণের উপর পরীক্ষায় প্রশ্ন আসছে, কিভাবে লিখবো? দেখো নিউক্লিওফিলিক যৌগ বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয় তা নির্ভর করে কার্বনিল মূলকের কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণের উপর। কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণের উপর। স্যার কিচ্ছু বুঝিনি, লিখো আস্তে আস্তে লিখো। অর্থাৎ কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ যত বেশি হবে, কার্বন ধনাত্মক চার্জের পরিমাণ যত বেশি হবে ততই ওই কার্বনিল মূলকের সক্রিয়তা বাড়বে, অর্থাৎ তথা অ্যালডিহাইড ও কিটোনের সক্রিয়তা বাড়বে, ততই কার্বনিল মূলকের কার্বনের মূলক তথা অ্যালডিহাইড ও কিটোনের সক্রিয়তা বাড়বে। এই পয়েন্ট একটু কষ্ট করে লিখে ফেললো। এখন কিভাবে ধনাত্মক চার্জের পরিমাণ বাড়ে সেটা একটু দেখে নিব। যেমন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন উদাহরণস্বরূপ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। উদাহরণস্বরূপে কি বলতেছি দেখো, আমি বলতেছি হচ্ছে CH3 কথার কথা একটা এক্সাম্পল দিলাম। ধনাত্মক চার্জের পরিমাণ কেমনে বাড়ে? আচ্ছা ধরো আমি এখানে অবশ্য বেশি দিয়ে দিছি, ধরো আমি এভাবে হিসাব করি, কিটোন মানে হচ্ছে এরকম না, আর অ্যালডিহাইড মানে কিরকম, আর এটা মানে কিরকম,
এরকম না, তাই না? অনেকটা সেম তো বলা যায়। ওকে, HCHO অনেকটা সেম না, আসলে সেমই তো। আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা সবাই জানি এই যে অ্যালকাইল মূলক যারা আছে, এই অ্যালকাইল মূলকগুলো হচ্ছে ইলেকট্রন দাতা। অ্যালকাইল মূলক আমরা সবাই জানি অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা। সো অ্যালকাইল মূলক কি করে? কার্বনকে ইলেকট্রন দেয়। এখন কার্বনকে ইলেকট্রন দেওয়া মানে কি? আমি তোমাকে ইলেকট্রন দিলে তোমার মধ্যে ধনাত্মক চার্জের পরিমাণ বাড়বে নাকি কমবে? আমি তোমাকে ইলেকট্রন দিলে তোমার ধনাত্মক চার্জের পরিমাণ কমে যাবে। ধরো আমি তোমাকে খারাপ করতেছি, খারাপ বলতে তুমি আমি একটা নষ্ট ছেলে সাপোজ, তুমি আমার সাথে মিশতেছো, মিশার পরে কি হচ্ছে? আমার কারণে তুমি খারাপ হয়ে যাচ্ছ। কেন? কারণ আমি তোমার মাইন্ডের মধ্যে নেগেটিভিটি ছড়াচ্ছি, কথার কথা। সো আমি তোমাকে নেগেটিভিটি ছড়ানো মানে তোমার কাছে পজিটিভিটি কমে যাওয়া, তোমাকে ইলেকট্রন দেওয়া মানে তোমার কাছে পজিটিভিটি কমে যাওয়া। ঠিক স্বরূপ কার্বনকে যখন আমি ইলেকট্রন দিব, কার্বনের পজিটিভিটি কমে যাচ্ছে। সবচেয়ে বেশি পজিটিভিটি কার কমে যাচ্ছে? এরপরে এরপরে এ। আচ্ছা, এখানে পজিটিভিটি কমে যাচ্ছে বলতে এখানে কোন দিক থেকে কি অ্যালকাইল মূলক কার্বনকে কি ইলেকট্রন দিচ্ছে? তা আমরা তো সবাই জানি অ্যালকাইল মূলক হচ্ছে একটা ইলেকট্রন দাতা। আমরা মুখে মুখে বলো যে এই যে অ্যালকাইল মূলক যারা আছে, আচ্ছা অ্যালকাইল মূলক মানে কি? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে তাকে অ্যালকাইল মূলক বলে। এই অ্যালকাইল মূলকগুলো ইলেকট্রন দাতা কেন? অ্যালকাইল মূলকের উপরে কি থাকে জানো? নেগেটিভ চার্জ থাকে। কেন আমি তোমাকে বলি, সে আগে ছিল মিথেন, মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করা মানে সেটা হচ্ছে মিথাইল মূলক হয়ে যাবে। উপরে নেগেটিভ চার্জ কেন? কারণ কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? কার্বনের বেশি। এবং কার্বন কি করে? হাইড্রোজেন থেকে শেয়ারকৃত ইলেকট্রন, অর্থাৎ শেয়ারকৃত ইলেকট্রনটা এই কার্বন নিয়ে ফেলে। সেজন্য কার্বনের উপরে কি থাকে? মাইনাস চার্জ থাকে। এই মাইনাস চার্জটা সে কি করে? কার্বনকে দিয়ে দেয়। এই কার্বনকে এখানে দিয়ে দিচ্ছে, এই কার্বনকে এখানে দিচ্ছে। এখন আমাকে বলো, এখানে দুই দিক থেকে ইলেকট্রন আসতেছে, আর এখানে শুধুমাত্র এক দিক থেকে ইলেকট্রন আসতেছে, আর এখানে কোনো দিক থেকে ইলেকট্রন আসতেছে না। তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রন পাচ্ছে কে? এখানে না? তাহলে এখানে কার্বনের, যেহেতু এখানে কার্বন সবচেয়ে বেশি ইলেকট্রন পাচ্ছে, অর্থাৎ এখানে কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ কম। সবচেয়ে বেশি কম কোথায়? এখানে, এরপর এখানে এবং এখানে। তাহলে আমাকে ধনাত্মক চার্জের পরিমাণ যত বেশি হবে তত বলছে সক্রিয়তা বেশি হবে। তো ধনাত্মক চার্জের পরিমাণ সবচেয়ে কোথায় বেশি? এখানে, এরপরে এখানে। তো সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে এ, এরপরে এ, এরপরে এ। আর কেন? কারণ এখানে সবচেয়ে বেশি ইলেকট্রন দেওয়া হচ্ছে, সো এখানে ধনাত্মক চার্জের পরিমাণ খুবই কম। এখানে ধনাত্মক চার্জের পরিমাণ খুবই কম, খুবই কম, খুবই কম। আর এখানে কম, আর এখানে একদমই না। আর এখানে দুই দিক থেকে ইলেকট্রন কি দিচ্ছে? কোনো দিক থেকে কি কার্বনকে ইলেকট্রন দেওয়া হচ্ছে? দিচ্ছে না। আর এখানে একদিক থেকে দিচ্ছে, এখানে দুই দিক থেকে দিচ্ছে। সো সবচেয়ে বেশি ধনাত্মক চার্জের পরিমাণ কোথায় কম? এখানে। আর সবচেয়ে বেশি হচ্ছে এখানে। সো কোনটা সবচেয়ে বেশি সক্রিয়? এটা, এরপরে এটা, এরপরে এটা। আমি কি লিখলাম দেখো, নিউক্লিওফিল যৌগ বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয় তা নির্ভর করে কার্বনের মূলকে কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণের উপর। অর্থাৎ কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ যত বেশি হবে তত কার্বনের মূলকে তত অ্যালডিহাইড ও কিটোনের সক্রিয়তা বাড়বে। যেমন আমরা জানি কি, এখানে লিখে ফেলো, যেমন আমরা জানি, যেমন এখানে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা। এই অ্যালকাইল মূলক যখন কার্বনকে ইলেকট্রন দেয়, এই অ্যালকাইল মূলক যখন কার্বনকে ইলেকট্রন দেয় তখন ওই কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ কমে যায়, ফলে সক্রিয়তা হ্রাস পায়। ফলে
ফলে সক্রিয়তা হ্রাস পায়। সো অর্থাৎ ধনাত্মক চার্জের পরিমাণ কমে যাওয়া মানে সক্রিয়তা হ্রাস পাওয়া। যেমন আমি উদাহরণ দিচ্ছি এখানে, যেমন মিথাইলে অথবা ফার্স্টে কিটোন হিসেব করো, যেমন প্রপাননে অথবা কিটোনে কার্বনে দেখা যায়, কিটোনে কার্বনিক মূলকের কার্বনে দেখা যায়, বলতে পারো দেখা যায় ওই কার্বনে দুই দিক থেকে ইলেকট্রন দেওয়া হচ্ছে। ফলে ওই কার্বনের ধনাত্মকতা অথবা ওই কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ হ্রাস পায়। ফলে ওই কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ হ্রাস পায়। লেখা হয়েছে ফলে ওই কার্বনের ধনাত্মক চার্জের যার কারণে এর সক্রিয়তা কমতে থাকে, যার কারণে এই কার্বনের অর্থাৎ এই কার্বনিল মূলকের কার্বনের সক্রিয়তা কমতে থাকে। কিন্তু অপরদিকে অ্যালডিহাইড অর্থাৎ এই ইথানলে শুধুমাত্র একদিক থেকে ইলেকট্রন দেওয়া হচ্ছে, সেজন্য তার ধনাত্মক চার্জের পরিমাণ তুলনামূলক হচ্ছে কি বেশি। আর এখানে কোন দিক থেকে ইলেকট্রন দেওয়া হচ্ছে না, সেজন্য তার ধনাত্মক চার্জের পরিমাণ তুলনামূলক অনেক বেশি। তো সুতরাং আমরা বলতে পারি যার ধনাত্মক চার্জের পরিমাণ বেশি সে তত বেশি সক্রিয়। তাহলে সক্রিয় সবচেয়ে বেশি হচ্ছে এ, এরপরে হচ্ছে এ, আর এরপরে হচ্ছে এ। এইভাবে তোমাকে সুন্দর করে ব্যাখ্যাটা করতে হবে। আমি আশা করি বুঝাই ফেলছি। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট পড়াতে। সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা দেখো, এখন আমরা আলোচনা করব অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া এবং কেনজারো বিক্রিয়া। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া ছিল এটাই যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কাকে বলে। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া মানে অ্যালডোল রিঅ্যাকশন আর কি। আচ্ছা অ্যালডোল রিঅ্যাকশন মানে কি একটু আমি একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল অ্যালডোল মানে কি? অ্যালডোল মানে এখানে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে অ্যালডিহাইড থাকবে, আরটা হচ্ছে অ্যালকোহল থাকবে। অর্থাৎ অ্যাল্ড প্লাস অল মিলে কি হবে? অ্যালডল। আশা করি বুঝতে পারছি, তাই না? এখন দেখো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া মানে কি? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া মানে হচ্ছে দেখো লঘু ক্ষারের প্রভাবে মানে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কাকে বলে? লঘু ক্ষারের প্রভাবে আলফা হাইড্রোজেন যুক্ত দুই অণু অ্যালডিহাইড লঘু ক্ষারের প্রভাবে কক্ষ তাপমাত্রা লিখো, মানে এটা কাকে বলে লিখে দিচ্ছি। কক্ষ তাপমাত্রায় আলফা হাইড্রোজেন যুক্ত দুই অণু অ্যালডিহাইড অথবা এই জায়গায় দেখো, অথবা আলফা হাইড্রোজেন যুক্ত দুই অণু কিটোন পরস্পর যুক্ত হয়ে
পরস্পর যুক্ত হয়ে আলফা হাইড্রোজেন যুক্ত দুই অণু কিটোন পরস্পর যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি কিটোন উৎপন্ন করে। বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড এবং বিটা হাইড্রোক্সি বা লিখো বা বিটা হাইড্রোক্সি কিটোন উৎপন্ন করে, তাকে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বলে। তাকে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বলে। লেখা হয়েছে স্যার কিচ্ছু বুঝি না, এক্সাম্পল দেখান। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমরা একটু শর্তগুলো একটু আলোচনা করি, কন্ডিশনগুলো কি কি, এরপর আমরা হচ্ছে ডিরেক্ট কোথায় চলে যাব, রিঅ্যাকশনে চলে যাব। কন্ডিশনগুলো একটু আলোচনা করি। এক নাম্বার কন্ডিশন হচ্ছে তোমার লঘু ক্ষার থাকা লাগবে। কি থাকা লাগবে? আচ্ছা তার আগে একটা কথা বলতে থাকি, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড অথবা আলফা হাইড্রোজেন যুক্ত কিটোন থাকা লাগবে। এরপর 2 নম্বর অপশন, লঘু ক্ষার মানে কি? যাদের ঘনমাত্রা অনেক কম। যেমন কি কি ক্ষার নিতে পারো? সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, এবং যাদের ঘনমাত্রা কত হবে? 5% হবে। 5 থেকে 10% ধরতে পারো। হ্যাঁ, ধরো আমি 5 থেকে 10% ধরতে পারো, এরকম ঘনমাত্রার পার্সেন্টেজটা। আশা করি বোঝাতে পারছি। আর 3 নাম্বার হচ্ছে কক্ষ তাপমাত্রা। 3 নাম্বারটা কি? কক্ষ তাপমাত্রা। 3 নাম্বার আমরা এখানে লিখে দিচ্ছি। 3 নাম্বার হচ্ছে কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রা মানে হচ্ছে পুরো বিক্রিয়াটা ঘটাতে হবে রুম টেম্পারেচারে, অর্থাৎ 25 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, 25 ডিগ্রি লিখো। আচ্ছা, এটা বোঝানো হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি তাহলে রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা স্যার কেমন লিখবো? রিঅ্যাকশনটা লিখতে হয় এরকম, ধরো আমরা রিঅ্যাকশনটা লিখে দিচ্ছি। দেখো ফার্স্ট অফ অল আমাকে বলছে, ফার্স্ট অফ অল আমরা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কেমন চিনবো? মানে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড অথবা আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু কিটোন। আলফা হাইড্রোজেন মানে কি? দেখো আমি আলফা হাইড্রোজেন চিনি না বা আলফা কার্বন চিনি না। দেখো হাইড্রোজেন অ্যালডিহাইড কেমন লিখে? এরকম না? অ্যালডিহাইড আমি একটু সুন্দর করে গুছিয়ে লিখতেছি। দেখো CH3, এরকম না? এটা অ্যালডিহাইড না? এটা অ্যালডিহাইড না? খেয়াল করে দেখো, অ্যালডিহাইডের মধ্যে কার্যকরী মূলক কোনটা? এটা কার্যকরী মূলকের পাশে যে কার্বনটা থাকে তাকে বলা হয় আলফা কার্বন। তাকে বলা হয় কি? আলফা কার্বন। আর আলফা কার্বনের পাশে যে হাইড্রোজেন থাকে তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। স্যার কিচ্ছু বুঝি না, আরেকবার বোঝান। দেখো আমি আবার বোঝাচ্ছি। ধরো CH3 COCH3, কার্যকরী মূলক কোনটা? কার্যকরী মূলক কোনটা? এটা। কার্যকরী মূলকের বাম পাশে অথবা ডান পাশে, বাম পাশে বলতে পারো, যে কার্বনটা থাকে তাকে আলফা কার্বন বলে। আলফা কার্বনের পাশে হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। এখানে আলফা হাইড্রোজেন আছে, এখানে আলফা হাইড্রোজেন আছে। কিন্তু আমি এখন তোমাকে যদি বলি যে HCHO, এখানে কি কোনো আলফা হাইড্রোজেন আছে? এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। কেন? কারণ এটা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলকের পাশের কার্বনটা, পাশে কার্বন নাই, সো এখানে আলফা হাইড্রোজেন নাই। এখানে আলফা হাইড্রোজেন আছে, এখানে আলফা হাইড্রোজেন আছে। আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আছে। সো যাদের কাছে আলফা হাইড্রোজেন আছে তারাই হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। আর যাদের কাছে নাই, তারা আলফা হাইড্রোজেন না থাকলে তারা কখনো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। এখন প্রশ্ন হচ্ছে এটাকে অ্যালডোল কেন বলা হচ্ছে ভাইয়া? এটাকে রিজন হচ্ছে ভাইয়া অ্যালডোল কেন বলা হচ্ছে, একটু আমাকে ব্যাখ্যাটা বলেন। অ্যালডোল বলার ব্যাখ্যাটা আমাকে একটু বলেন কেমনে। আচ্ছা দেখো, শুরু করতেছি বিসমিল্লাহ করে। দেখো CH3 ডাবল বন্ড, দেখো CH3 C
বন্ড H, CH3 C ডাবল বন্ড O H, এটা কি একটা অ্যালডিহাইড শ্রেণীর যৌগ, তাই না? আচ্ছা, তুমি চাইলে এটাকে অনেকভাবে লিখতে পারো, তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো, এইভাবে করে লিখতে পারো, অক্সিজেনটা এখানে দাও সেমই, তো হাইড্রোজেনটা এখানে দাও সেমই, তাই না? আচ্ছা, এরপরে আমি বললাম লঘু ক্ষারের প্রভাবে কক্ষতার মধ্যে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড নাও, তাহলে আলফা হাইড্রোজেন যুক্ত আবার 2 অণু অ্যালডিহাইড নাও, আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড নিচ্ছি, এই অ্যালডিহাইডটাকে এখন এইভাবে লিখতে পারবো? আমার মনের সুবিধার্থে আমি এইভাবে লিখি, দুইটা সেমই না? সেমই তো। এখানে আলফা হাইড্রোজেন যুক্ত দুইটা অ্যালডিহাইড, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, সরি এটা আলফা কার্বন না, সরি 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 সরি, এটা হচ্ছে আলফা কার্বন। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, আবার আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, কোনটা? এই যে এটা। তো দুইটাতে আলফা হাইড্রোজেন আছে, কিন্তু সো দুইটাতে আলফা হাইড্রোজেন থাকা মানে কি, সে অবশ্যই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। এবং লঘু ক্ষারের প্রভাবে, লঘু ক্ষার মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দাও অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন কাহিনী কি হচ্ছে আমি একটু বলি। লঘু ক্ষারের প্রভাবে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 অণু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড পরস্পর বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড তৈরি করে। বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড কেমন দেখো, ফার্স্ট অফ অল এই CH3 আমি এখানে লিখলাম, এই CH3 আমি এখানে লিখলাম, এরপরে কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার বেশি, অক্সিজেনের বেশি, সো অক্সিজেন হালকা মাইনাস আর কার্বন হচ্ছে হালকা প্লাস, তাই না? এই অক্সিজেনটা কার কাছে যুক্ত হবে, হাইড্রোজেন তো প্লাস থাকে, সেটা তো বুঝছো, হাইড্রোজেন আর কার্বনের মধ্যে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভ কম, সো এই হাইড্রোজেন যেহেতু প্লাস থাকে, এই কার্বনের পাশে যে অক্সিজেন আছে না, এটা অবশ্যই সিঙ্গেল বন্ডটা ব্রেক হয়ে যাবে এবং এই অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে অ্যাড হবে। এটা অনেকভাবে বলা যায়, এটা এইভাবে বলা যায় যে কার্বনের অথবা এই হাইড্রোজেন ডাবল বন্ডে পাইরোটন দ্বারা আকর্ষিত হয়, এটা বলতে পারো। পাইরোটন দ্বারা আকর্ষিত হয়ে অক্সিজেন হাইড্রোজেন যুক্ত হয়, আর উপরে কি আছে, হাইড্রোজেন আছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে অক্সিজেনের সাথে, আর বাকি কি হবে, CH2, বাকি কি হবে, CHO। এটাকে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড কেন বলতেছে, এটা রিজন হচ্ছে একটু পরে দিচ্ছি, মানে এখনই দিচ্ছি। ফার্স্ট অফ অল কার্যকরী মূলকের পাশের কার্বনটাকে বলা হয় হলো আলফা কার্বন, আলফা কার্বনের পাশের কার্বনকে বলা হয় বিটা কার্বন, আর বিটা কার্বনে কোন মূলক আছে, OH মূলক আছে, আর এখানে কার্যকরী মূলক কয়টা, দুইটা, তার মধ্যে প্রধান কার্যকরী মূলক হচ্ছে এটা, আর এটা হচ্ছে অপ্রধান কার্যকরী মূলক। অপ্রধান কার্যকরী মূলকের নাম হচ্ছে হাইড্রোক্সি, সো বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, মানে বিটা কার্বনে হাইড্রোক্সি মূলক আছে সেজন্য বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, সো বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে বিটা হাইড্রোক্সি কিটোন কেমনে তৈরি করে, সেটা একটু দেখাই দেন ভাইয়া। বিটা হাইড্রোক্সি কিটোন খুবই সিম্পল, দেখো CH3 ডাবল বন্ড O CH3, তাই না, H, CH3 C ডাবল বন্ড CH3, ওকে। এখন এখানে আমি কি করলাম, আবার দিলাম হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন কাহিনী কি হচ্ছে দেখো, CH3 দেওয়া আছে, ফার্স্ট অফ অল ওই যে আবার আগের মতো এখানে অক্সিজেন আর হাইড্রোজেন যুক্ত হবে, এখানে তো CH3 আছে, আর এখানে যুক্ত হবে কি CH2, এখানে যুক্ত হবে CO, এখানে যুক্ত হবে CH3। এটাকে বলা হচ্ছে, যেমন ধরো এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, সো বিটা হাইড্রোক্সি কিটোন না, এটা বিটা হাইড্রোক্সি কিটোন উৎপন্ন করে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, আর এটাকে বলা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। এখন এখানে একটা প্রশ্ন করতে পারো, ভাইয়া এখানে এইটা কিভাবে উৎপন্ন হয়েছে, মেকানিজমটা একটু দেখান। যেমন আমরা একটা মেকানিজমটা দেখাতে পারি, সবাই একবার দেখে লিখে ফেলো, আশা করি দেখে লিখে ফেলছো। আমরা এখন মেকানিজমে চলে যাচ্ছি। এখন আমরা দেখব অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার মেকানিজম। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কি ছিল? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া ছিল কক্ষ তাপমাত্রায় লঘু ক্ষারের উপস্থিতিতে 2 অণু অ্যালডিহাইড, 2 অণু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। দেখো 2 অণু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড আছে কিনা, আছে। 2 অণু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কক্ষ তাপমাত্রায় অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলতে পারো, 25 থেকে 30 এর মধ্যে লঘু ক্ষারের উপস্থিতিতে
যখন তারা একটা যৌগ উৎপন্ন করবে সেই যৌগটার নাম কি বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড কেন বুঝছি, কার্যকরী মূলকের বাম পাশের কার্বনকে আলফা কার্বন বলে, আলফা কার্বনের পাশের কার্বনকে বিটা কার্বন বলে, আর বিটা কার্বনে হাইড্রোক্সি মূলক আছে, কারণ এখানে কার্যকরী মূলক কয়টা, দুইটা, একটা CHO একটা OH। প্রধান কার্যকরী মূলক হচ্ছে CHO, অপ্রধান কার্যকরী মূলক হচ্ছে OH। OH যখন অপ্রধান থাকবে তখন তার নাম হবে হাইড্রোক্সি। সো বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড উৎপন্ন করছে। তো বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড উৎপন্ন করছে দুই অণু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডের কারণে, এবং তারা পরস্পর যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড উৎপন্ন করছে। এই যে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড যে উৎপন্ন করলো, সেই উৎপন্ন করার প্রক্রিয়ার নামই হচ্ছে বা বিক্রিয়ার নাম হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এটাকে অ্যালডল কেন বলা হচ্ছে, এটা হচ্ছে অল আর এটা হচ্ছে অ্যাল্ড, অ্যাল্ড এবং অল মিলে অ্যালডল হয়, সেজন্য বলা হচ্ছে এটাকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। মানে অ্যালডল মানে হচ্ছে অ্যালডিহাইডের অ্যাল্ড আসবে আর অ্যালকোহলের অল আসবে, দুটোকে একসাথে যোগ করলে অ্যালডল। স্টেপ নাম্বার 1 এ কি বলা হচ্ছে একটু খেয়াল করে দেখো। স্টেপ নাম্বার 1টা একটু আলোচনা করে দেখি। স্টেপ নাম্বার 1 এ আমরা ফার্স্ট অফ অল OH আনবো। কেন? কারণ এই পুরা বিক্রিয়ার মধ্যে আমরা দিয়েছি ক্ষার, ক্ষারের কাজ হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দান করা। যেভাবে অম্লের কাজ হচ্ছে প্রোটন দান করা, ঠিক সেভাবে ক্ষারের কাজ হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দান করা। সো আমি এখানে দিব H, এইভাবে দিচ্ছি CH2। এই CH2টাকে এভাবে লেখা যায়, জি এভাবে লেখা যায়। এখন আমরা সবাই জানি H এবং OH মিলে কি তৈরি করবে বলো, পানি তৈরি করবে। বাকিটা হচ্ছে আমরা লিখে দিব CH2 CHO, এবং উপরে আমি এখানে দিলাম কি, এটাকে বলা হচ্ছে ইনোলেট আয়ন, এটাকে বলা হচ্ছে ইনোলেট আয়ন, এটাকে বলা হচ্ছে ইনোলেট আয়ন। বোঝা গেছে? এখন চলে যাচ্ছি সেকেন্ড নাম্বার স্টেপ, অর্থাৎ স্টেপ নাম্বার 2 তে। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 তে এই ইনোলেট যে আয়নটা আছে না, এই ইনোলেট আয়নটাকে আমি এখন নিব আবার। এটার সাথে আমার কার বিক্রিয়া হবে বলো, এটার সাথে আমার বিক্রিয়া হবে, যেমন আমি এই যৌগটা নিলাম CH3 C ডাবল বন্ড OH, তাই না? আচ্ছা, আমরা সবাই জানি কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার্বন হচ্ছে আংশিক ধনাত্মক আর অক্সিজেন হচ্ছে আংশিক ঋণাত্মক। কেন? কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি আর কার্বনের হচ্ছে কম। এখন এই পুরো জিনিসটা কি, এই পুরো জিনিসটা হচ্ছে একটা নিউক্লিওফাইল, যার কাছে ইলেকট্রন আছে সে একটা নিউক্লিওফাইল, অর্থাৎ সে হচ্ছে পুরোটা নিউক্লিওফাইল, অথবা তাকে বলতে পারো কার্বো অ্যানায়ন, তাকে বলতে পারো কি কার্বো অ্যানায়ন। আর এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, কার্বনের পাশে যদি পজিটিভ থাকে সেটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। যদি এটা কার্বোক্যাটায়ন হয় না কিন্তু, তবে এটা কার্বোক্যাটায়ন সামনে হবে, মানে হচ্ছে আর কি। তো এটাকে তুমি কার্বোক্যাটায়ন ধরতে পারো, অথবা পজিটিভ, সহজ কথা পজিটিভ যাবে নেগেটিভের কাছে, পজিটিভ যাবে কার কাছে, নেগেটিভের কাছে। কেমনে যাচ্ছে একটু আমরা তাহলে খেয়াল করে দেখি। ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি, আমরা CH3টা বসালাম, অর্থাৎ এই পুরো পজিটিভটা, এটা পুরোটা কিন্তু নেগেটিভ, সরি এটা নেগেটিভ, পজিটিভ না, এটা নেগেটিভ আর এটা পজিটিভ। এই পুরো নেগেটিভটা যাবে এর কাছে, এইচটাকে আমি এই পাশে রাখি দিই। আর কার্বন এবং অক্সিজেনের মধ্যে যেহেতু অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ বেশি, সো অক্সিজেন কি করে, কার্বন এবং অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে নিয়ে যায়, সে নিজের দিকে নিয়ে গেছে। দেখছো উপরে আমি দুইটা ডট দিছি, নীল ডট দিছি। আর এখানে কি আছে বলো, CH2, আর এখানে কি আছে বলো, CHO। এই পুরা জিনিসটাকে একসাথে বলা হচ্ছে অ্যালকক্সাইড আয়ন। পুরা জিনিসটাকে একসাথে বলা হচ্ছে কি, অ্যালকক্সাইড আয়ন। এই পুরা জিনিসটাকে একসাথে বলা হচ্ছে অ্যালকক্সাইড আয়ন। এখন এই অ্যালকক্সাইড আয়নটা আবার হাতে নিব। স্টেপ নাম্বার 3 তে দেখো, অ্যালকক্সাইড আয়নটা আবার নিচ্ছি, পুরা জিনিসটা আবার অ্যালকক্সাইড আয়নটা লিখো। আচ্ছা, এখানে আমরা পানি দিছিলাম মনে আছে, লঘু জলীয় দ্রবণ বলছিলাম না, লঘু জলীয় দ্রবণ। লঘু জলীয় দ্রবণের সাথে আমরা এটা দিছিলাম কিন্তু লঘু ক্ষারীয় জলীয় দ্রবণ। সো এখানে একটা পানি ছিল, পানিটা আমরা দিই নাই, সো পানিটা এখন আমরা দিলাম। এখানে একটা পানির একটা মিশ্রণ থাকবে, সেই পানিটা আমরা এখন দিছি। এখন এখানে কি আছে, তাই না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, পানিকে ভাঙলে H+ এবং OH- আয়ন থাকে।
এই পুরো জিনিসটা কিন্তু স্থিতিশীল না, তার একটা কি দরকার, প্রোটন দরকার। সেই প্রোটনটা নিবে কোত্থেকে, H থেকে নিবে। তো নিয়ে কি হয়েছে আমাকে বলো, নিয়ে হয়েছে এরকম যে CH3 উপর হবে COH আর নিচে হবে H আর এখানে হবে CH2 CHO আর এখানে হবে OH OH নিউক্লিওফাইল। কারণ H তো চলেই গেছে আর OH-টা থেকে গেছে। এখন দেখো এটা কি বিটা হাইড্রোক্সি কিটোন হইছে, হুবহু সেম হইছে না, সিটা OH আর OH উপরে থাকা নিচে থাকা সেম কথাই, ঘুরে ফিরে সেম কথাই। OH নিচে থাকা উপরে থাকা, বলতে গেলে OH কয় নাম্বার কার্বন আছে, 1 2 3 3 নাম্বার। এখানে কয় নাম্বার কার্বন, 1 2 3 3 নাম্বারে আছে। আমাদের কিন্তু এটা বোঝানো শেষ। এখন কিটোনেরটা তুমি নিজ দায়িত্বে দেখে নিও। সো আমি খুব সিম্পল ভাবে বুঝাইছি না। ফার্স্ট অফ অল কি হয়েছে কাহিনী দেখো, নর্মালি ক্ষারের কাজটা কি, সে হাইড্রোক্সিল আয়ন দান করবে। সো একটা হাইড্রোক্সিল আয়ন নিছি, এবং এটা হচ্ছে কি অ্যালডিহাইড। অ্যালডিহাইডটাকে আমরা এভাবে লিখবো, তো OH এবং H মিলে কি হয়, পানি হয়, আর বাকিটা হচ্ছে ইনোলেট আয়ন। এই ইনোলেট আয়নটা আমি আর কোনো অ্যালডিহাইড নিচ্ছি না, সো আর কোনো অ্যালডিহাইডের সাথে আমি বিক্রিয়া করাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা পুরোটা হচ্ছে নিউক্লিওফাইল, অর্থাৎ সে যাবে একটা ধনাত্মক কার্বনের কাছে। তো ধনাত্মক কার্বন কোথায় আছে, এই জায়গায় না। সো ধনাত্মক কার্বনের সাথে সে অ্যাটাচ হয়ে গেছে, অর্থাৎ পুরা এই জিনিসটা এই কার্বনের সাথে আমি অ্যাটাচ করে দিছি। আর H-টাকে আমি নিচে নামাইছি, নিচে নামালে কোনো সমস্যা নেই। আর অক্সিজেনটা সিঙ্গেল বন্ড কেন হয়েছে, কারণ কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, অক্সিজেনের বেশি। সো অক্সিজেন কার্বন থেকে সমযোজী বন্ধনের শেয়ার কিন্তু ইলেকট্রন নিজের দিকে টেনে নিছে, আর উপর দুটো ইলেকট্রন সে শিফট করে নিছে। এখন সে যখন আসলো সেটা আয়ন হয়ে গেছে। তো আয়ন তো কখনো হচ্ছে স্থিতিশীল থাকে না। স্থিতিশীল করার জন্য আমরা কি করছি, ওই যে পানি ছিল না, লঘু জলীয় দ্রবণ, ওই পানিটা আমরা এখানে অ্যাড করলাম, এবং অ্যাড করার পরে দেখা যাচ্ছে পানির মধ্যে কি আছে, একটা H+ আছে। H+ যখন অক্সিজেনের সাথে অ্যাটাচ হলো তখন সে তৈরি করলো কি, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। আশা করি বোঝাতে পারছি, তাই না? সো চলে যাচ্ছি। সো ঠিক সেম ভাবে কিটোনটা নিজের মতো করে ফেলবা। বিটা হাইড্রোক্সি কিটোন তৈরি করে, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড তৈরি করছে বলছিলাম না, এবারে বিটা হাইড্রোক্সি কিটোন তৈরি করে নিজ দায়িত্বে লিখে নিবা। ওকে, সো এটা আমি তাহলে নতুন করে আর শেখাচ্ছি না। এখন আমরা চলে যাচ্ছি কেনিজারোতে। আচ্ছা, তার আগে কিছু কথা তোমাদেরকে বলে দিই। যেমন ধরো তোমাদেরকে এমন কিছু প্রশ্ন আসতে পারে যেগুলো হয়তো তোমরা কখনো না পড়তে পারো। যেমন ধরো আমি বললাম C6H5CHO, এটাকে বলা হয় বেনজালডিহাইড। এটা কি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে? ঠিক সেম ভাবে প্রশ্ন আসতে পারে CH3CH2CHO, ঠিক সেম ভাবে প্রশ্ন আসতে পারে CH3CO CH2CH3। এগুলো কি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে? প্রথমটা কখনো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না, কারণ দেখো কার্যকরী মৌলকের পাশে আলফা কার্বন, আলফা কার্বন কি আছে এখানে? আলফা কার্বন নাই। তাই CCH5 আসলে কি আমি তোমাকে বলি, মানে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কারা দিবে? যাদের এখানে আলফা হাইড্রোজেন আছে। আলফা হাইড্রোজেন না থাকলে কখনো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। যেমন ধরো এটা কার্যকরী মূলকের পাশের কার্বন হচ্ছে কি, আলফা কার্বন। বলতে পারে আলফা কার্বন তো আছে, তবে সেই আলফা কার্বনটা মেইনলি sp3 সংকরিত কার্বন হতে হবে। এখানে একটা কথা আছে যে এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কি অ্যালডিহাইড, অ্যালডিহাইডের পাশের কার্বন তো আলফা কার্বন। এই আলফা কার্বনটা কিন্তু sp3 সংকরিত কার্বন, বাট এখানে যে কার্বনগুলো আছে সেগুলো sp2, কারণ বেনজিনের কার্বনগুলো sp2। মানে এটা হচ্ছে বেনজিনের উপরে CHO থাকবে, এটাকে বলা হয় CH5CHO না, বেনজিনের উপরে CHO, এটাকে বলা হয় বেনজালডিহাইড। তো এগুলো sp2 না হওয়ার কারণে এগুলো আলফা কার্বন বলা যাচ্ছে না, কারণ আলফা কার্বন অলওয়েজ sp2 থাকতে হবে। সরি sp2 না, sp3 ভুল বলছি, আলফা কার্বন sp3 থাকতে হবে। এটা কত কি কার্বন দেওয়া আছে, sp2 দেওয়া আছে। sp2 কেমনে বুঝছি, যেখানে ডাবল বন্ড থাকবে সেটা sp2 সংকরিত কার্বন, আর সিঙ্গেল বন্ড থাকলে সেটা কি হবে, sp3 সংকরিত কার্বন। লিখে নাও। তো সিঙ্গেল বন্ড, এই যেমন এখানে সিঙ্গেল বন্ড আছে না, তাহলে এগুলো আলফা কার্বন, বাট এখানে তো সিঙ্গেল বন্ড না, ডাবল বন্ড আছে, তাহলে এগুলো আলফা কার্বন না। তো সেই জন্য প্রথমটা হচ্ছে আমার কি দিবে না, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। সেকেন্ডটা দিবে, থার্ডটাও দিবে, কারণ কার্যকরী মূলকের পাশের কার্বন আলফা কার্বন, এবং আলফা কার্বনটা sp3 সংকরিত কার্বন। মনে রাখবা sp3 হলে সেটা অ্যালডোল দিবে, আর sp2 হলে দিবে না। দিবে না যে আমি ক্রস চিহ্ন দেখাইছি, বুঝা গেছে? যেমন ধরো আমি আরেকটা এক্সাম্পল দেখাতে পারি। ধরো CH3, যেমন এটা
যেমন ধরো এটা হয় না লেখাটা, যেমন ধরো এটা কি সহজ কথা, এটা কি দিবে, এটা কি অ্যালুমিনিয়াম বিক্রিয়া দিবে কিনা? খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল কার্বন দিছি, CH3 কয়টা? 3টা। তো 3টা CH3 আগে বসাও। এটা দিবে না কেন? কারণ এটা হচ্ছে আলফা, এটা আলফা না, এটা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলকের বাম পাশের কার্বনটা আলফা কার্বন, আলফা কার্বনে কোনো আলফা হাইড্রোজেন নাই, সো এটা অ্যালডোল বিক্রিয়া দিবে না। আর নিজে চিন্তা করে দেখো, কার্যকরী মূলকের পাশের কার্বনটাকে আলফা কার্বন বলে, আর আলফা কার্বনে কোনো আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন আছে, কার্বন তো সিঙ্গেল, সো হবে না। আশা করি বুঝতে পারছি এটা কেন দিচ্ছে না। এখন চলে যাচ্ছি কেনিজারো বিক্রিয়াতে। কেনিজারো বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। কোথায় চলে যাচ্ছি বলো? কেনিজারো বিক্রিয়া। কেনিজারো বিক্রিয়া কি ছিল? কেনিজারো বিক্রিয়া হচ্ছে, নরমালি কেনিজারো বিক্রিয়াতে আমরা আসলে ডেফিনেশন লিখি নাই, তো আমাকে ডেফিনেশন লিখতে দাও। সেটা হচ্ছে, দেখো আমরা এখানে কি খাদ দিছিলাম? আমরা এখানে কি খাদ দিছিলাম বলো? লঘু ক্ষারের উপস্থিতিতে না, আমরা এখানে দেব গাঢ় ক্ষার। গাঢ় ক্ষারের উপস্থিতিতে কক্ষ তাপমাত্রায়, সেম কক্ষ তাপমাত্রায়, গাঢ় ক্ষারের উপস্থিতিতে কক্ষ তাপমাত্রায় মানে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 অণু আলফা হাইড্রোজেন বিহীন, এখানে আলফা হাইড্রোজেন থাকা যাবে না, অ্যালডোলে থাকা যাবে আর এখানে থাকা যাবে না। 2 অণুটা লেখা হয় নাই, 2 অণু আলফা হাইড্রোজেন বিহীন, 2 অণু আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, 2 অণু আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড পরস্পর যুক্ত হয়ে কি বললাম? পরস্পর যুক্ত হয়ে, আস্তে আস্তে লিখো, পরস্পর যুক্ত হয়ে যুগপৎ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, যুগপৎ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল ও কার্বক্সিলিক অ্যাসিডের লবণ উৎপন্ন করে। যুগপৎ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিডের লবণ উৎপন্ন করে, এবং এই বিক্রিয়াকে বলা হচ্ছে কেনিজারো বিক্রিয়া। আর এই বিক্রিয়াকে বলা হচ্ছে কেনিজারো বিক্রিয়া। কি বিক্রিয়া বলো? কেনিজারো আশা করি বুঝাতে পারছি কেনিজারো বিক্রিয়াটা, তাই না? তো কেনিজারো বিক্রিয়াতে গাঢ় ক্ষার দিতে হবে কক্ষ তাপমাত্রা, কিন্তু আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, এখানে কিন্তু কিটোন ইউজ করা যাবে না। যেমন এটা শর্তগুলো কি কি আমাকে যদি বলা হয়, শর্তগুলো বা কন্ডিশনগুলো একটু আলোচনা করেন। তো কন্ডিশনে বলা হচ্ছে, প্রথম কন্ডিশন যেটা থাকবে যে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড থাকা লাগবে। কিটোন থাকলে হবে না। কি থাকলে হবে না?
কিটোন থাকলে এখানে পসিবল না। 2 নাম্বার পয়েন্ট, গাঢ় ক্ষার থাকতে হবে, গাঢ় ক্ষার অর্থাৎ খুব গাঢ় ক্ষার থাকতে হবে। 3 নাম্বার পয়েন্টটা, গাঢ় ক্ষার তুমি যে কোনো নিতে পারো, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, মানে কনসেন্ট্রেশন বাড়িয়ে দিতে হবে। এর আগেরটা কনসেন্ট্রেশন কম ছিল, আর এখানে কনসেন্ট্রেশন বাড়াই দিছি। এরপর কক্ষ তাপমাত্রা কত হতে হবে? 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এখানে জারণ বিজারণ উভয় বিক্রিয়া সম্পন্ন হবে। কেমন হবে আমি একটু বলে দিচ্ছি, দেখো। ফার্স্ট অফ অল আমি বিক্রিয়াটা তাহলে লিখে ফেলি। বিক্রিয়াটা খুবই সিম্পল, রিঅ্যাকশনটা দেখো। রিঅ্যাকশনটা আসলে এভাবে লিখবো যে ধরো HCHO, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। এটা কার্যকরীমূলক। কার্যকরীমূলকের বাম পাশের কার্বনটাকে কি বলা হয়? পাশের কার্বনটাকে আলফা কার্বন বলে। আর এখানে আলফা কার্বন নাই মানে হচ্ছে আলফা হাইড্রোজেন নাই। সো আলফা হাইড্রোজেন বিহীন একটা অ্যালডিহাইড, এরপরে আবার আলফা হাইড্রোজেন বিহীন আবার একটা অ্যালডিহাইড নিছি পরস্পর যুগপৎ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। পরস্পর যুগপৎ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, পরস্পর যুগপৎ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এখানে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের লবণ উৎপন্ন হবে। যেমন ধরো এটাকে তুমি জারণ করালে কি তৈরি হবে আমাকে বলো? এটাকে তুমি যদি জারণ করাও HCOOH তৈরি হবে, আর এটাকে বিজারণ করালে CH3OH তৈরি হবে। স্যার কিচ্ছু বুঝি নাই। দেখো ফার্স্ট অফ অল আমি বেসিকটা বোঝাচ্ছি। HCHO হচ্ছে, এটা পড়াইছিলাম, HCHO হচ্ছে একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে তুমি যদি কি করাও? বিজারণ করাও। বিজারণ মানে হাইড্রোজেন অ্যাড করবা। কয়টা হাইড্রোজেন অ্যাড করবা? 2টা হাইড্রোজেন অ্যাড করবা। তাহলে CH, এখানে 2টা এখানে 4টা, তাহলে CH3OH 4টা হয়েছে নাকি দেখো। বিজারণ করা মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাড করা, আর জারণ মানে হচ্ছে অক্সিজেন অ্যাড করা। ঠিক সেম ভাবে এটাকে অক্সিজেন অ্যাড করো। আবার অক্সিজেন যদি অ্যাড করো, অক্সিজেন মানে হচ্ছে জারণ, জারণ যদি করো তাহলে HCOOH হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, আমি বলছিলাম কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। কার্বক্সিলিক অ্যাসিডের লবণ কেন? কারণ তুমি এখানে ক্ষার দিছো কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। তা আমরা জানি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে, সরি এখানে 3টা দিয়ে দিছি, 3টা না আসলে এখানে, সরি এটা এরকম ছিল HCOOH, তাই না? আচ্ছা দেখো, একটা অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। সো লবণটা কেমন উৎপন্ন করে? HCOOH এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে HCOONA, আর হচ্ছে পানি। পানিটা আমার লেখার দরকার নেই, সেজন্য বললাম যে যুগপৎ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ এবং অ্যালকোহল উৎপন্ন করে। ফার্স্টে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড ছিল, বাট সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে সেটা হয়ে গেছে কি? সোডিয়াম মিথানয়েড। এটা সোডিয়াম মিথানয়েড, আর এটা হচ্ছে অ্যালকোহল মানে মিথানল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কেমন হলো? আমাদের একটু ভালোভাবে বোঝাবো এটা। আসো স্টেপ নাম্বার 1, 2টা স্টেপে হবে এটা, কিন্তু খুব মজার একটা স্টেপ। মেকানিজম কেমন হয়েছে আমি একটু বলি। দেখো ফার্স্ট অফ অল কার্বন নিছে এখানে। অ্যালডিহাইডগুলোকে আমি এভাবে লিখতে পারবো স্যার? কোনভাবে? HCHO এভাবে লেখা যাবে? ডি স্যার লেখা যাবে। তাহলে লেখেন, খুবই কিন্তু মজা, এগুলা বেশি সময় লাগবে না কিন্তু। লিখছ? আচ্ছা, এখন কাহিনী কি হয়েছে একটু আমরা এখানে আসলে ভালোভাবে পড়ে দেখি। ফার্স্ট অফ অল 2 অণু আলফা হাইড্রোজেন নিছি, তারা পরস্পর বিক্রিয়া করবে। তারা পরস্পর কি করবে? বিক্রিয়া করবে। কেন বিক্রিয়া করতেছে আমরা একটু তাহলে একটু ভালোভাবে দেখি। খাদ্য কলম নিয়ে বসো ভালোভাবে, তাহলে আমরা বিক্রিয়াটা একটু ভালোভাবে দেখব। আশা করি বুঝতে পারতেছো। আমরা ফার্স্ট অফ অল স্টেপ নাম্বার 1-এ আমরা চলে যাচ্ছি। তো স্টেপ নাম্বার 1-এ কাহিনী কি হয়েছে দেখো। স্টেপ নাম্বার 1-এ এই 2 অণু আলফা হাইড্রোজেনটা আমি এখানে নিছি। নেওয়ার পর আমার একটা জিনিস বুঝতে হবে যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের বেশি, কার্বনের হচ্ছে কম। তাহলে এখানে কাহিনী কি হয়েছে দেখো। ফার্স্ট অফ অল আমি একটা কার্বন দিলাম। নরমালি কি হতে পারে? নরমালি কি হতে পারে? আমরা সবাই জানি কি সেটা, যে এখানে একটা ক্ষার আসবে। মানে আগের সিস্টেমে হয়েছে। আগের সিস্টেমে বলতে আমরা যখন আসলে অ্যালডোল অণুবিম বিক্রিয়া করছিলাম সেখানে কিন্তু ক্ষার দিছিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো ক্ষারের কাজটা কি? সে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দান করতো। তো এখনও সে কিন্তু হাইড্রোক্সিল আয়নই দান করবে। তো এখানে হাইড্রোক্সিল একটা আয়ন আসবে। এই আয়নটা কোত্থেকে আসছে? আয়নটা আসছে মূলত এখান থেকে, ক্ষার থেকে, তাই না? আচ্ছা, এখন আমি কি করছি দেখো, ক্ষার যখন আসবে, ক্ষারের মেন কাজটা কি? সে OH দান করা, এবং OH এর মেন কাজটা হচ্ছে প্লাসের দিকে আগানো। সো প্লাস কোনটা? কার্বন এবং অক্সিজেনের মধ্যে প্লাস হচ্ছে কার্বন আর মাইনাস হচ্ছে অক্সিজেন। এটা আমরা সবাই জানি। কারণ ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? কার্বনের থেকে অক্সিজেনের বেশি। সো এখন অক্সিজেনটা কি হবে? তার ইলেকট্রনগুলো নিয়ে আলাদা হয়ে যাবে। এখন কার্বন হয়ে গেছে পজিটিভ, এই পজিটিভের সাথে যুক্ত হবে আমার হাইড্রোক্সিল আয়নটা। কেন? কারণ হাইড্রোক্সিল আয়ন সবসময় কাকে খুঁজে?
কার্বনকে খুঁজে, মানে কার্বন বলতে সে সবসময় প্লাসকে খুঁজে, আর প্লাস কোথায় আছে? কার্বনের মধ্যে আছে। তো এটা এখন যুক্ত হয়ে গেল। এর পরবর্তীতে বাকি কি? বাকিটা হচ্ছে এটা, এটার মধ্যে সেম কাহিনী ঘটতেছে যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রনেরই বেশি, অক্সিজেনের বেশি। সো অক্সিজেন আংশিক ঋণাত্মক আর কার্বন আংশিক ধনাত্মক। এটা হালকা করে লিখে ফেলতে পারো। এবার স্টেপ 2 তে একটু আমরা আলোচনা করি। স্টেপ নাম্বার 2 আমরা এই পুরো জিনিসটাকে আমরা আবার লিখবো। আমরা আবার লিখতেছি পুরো জিনিসটাকে। লিখো তো দেখি। পুরো জিনিসটাকে এখন আমরা আবার লিখবো। খেয়াল করে দেখো, এইভাবে লিখছি এখন। হ্যাঁ, এইভাবে এখন আমরা লেখা স্টার্ট করলাম। এখন এখানে এই যে লেখার পরে এই পুরা এটা হচ্ছে নিউক্লিওফাইল না, আর এখানে হচ্ছে আংশিক পজিটিভ চার্জ, আর এখানে আংশিক ঋণাত্মক চার্জ, তাই না? এই যে আংশিক যে ধনাত্মক চার্জ যেটা আছে, খেয়াল করে দেখো, আংশিক যে ধনাত্মক চার্জ যেটা আছে, দেখো আংশিক যে ধনাত্মক চার্জ আছে, ধনাত্মক চার্জের দিকে কিন্তু হচ্ছে এই পুরা, এটা কিন্তু নিউক্লিওফাইল কেন বুঝছি? কারণ ইলেকট্রন আছে। এই পুরো নিউক্লিওফাইলটা কিন্তু অগ্রসর হওয়ার ট্রাই করবে কার দিকে? কার্বনের দিকে হওয়ার কিন্তু সে ট্রাই করবে। এখন সে কি করতেছে দেখো, আমি যখন এখানে ডাবল বন্ড দিলাম, সে এখানে এই পুরো জিনিসটা এর কাছে চলে আসতে চাইবে, মানে পুরো যৌগটা এর কাছে চলে আসতে চাইবে। কিন্তু এই পুরো যৌগটাকে কোলে ধরে যদি এই কার্বনের সাথে যদি কানেক্টেড করাই দিই, তাহলে কিন্তু যৌগটা স্থিতিশীল হবে না। তো এটা পসিবল না। তাহলে কোনটা পসিবল? তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখান থেকে যে কোনো একটা হাইড্রোজেন আয়ন আসবে, মানে হাইড্রোজেন বলতে একটা হাইড্রোজেন চলে আসবে এর সাথে অ্যাড হওয়ার জন্য, বা একে ভাঙার জন্য, বা এই ডাবল বন্ডটাকে ভাঙার জন্য। কেন জানো? আমি তোমাকে বলি, এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে ডাবল বন্ডটা কিন্তু ভেঙে যাবে, অক্সিজেন নিয়ে ফেলবে, তখন কিন্তু কার্বনের হাত হবে 3টা, আরেকটা হাত ফিল আপ করার জন্য কিন্তু আরেকটা যৌগ দরকার বা আরেকটা মৌল দরকার, সে এখান থেকে নিবে। এখন এখান থেকে কিন্তু হাইড্রোজেন বের হবে নাকি হাইড্রোক্সিল আয়ন বের হবে, সেটা ডিপেন্ড করবে সামগ্রিক বিক্রিয়ার উপরে। যেমন ধরো এখান থেকে কিন্তু হাইড্রোক্সিল বের হতে পারবে না। কেন বের হতে পারবে না? কারণ হাইড্রোক্সিল যদি বেরিয়ে যায়, তাহলে আবার আগের মতো যৌগটা চলে আসছে। তো যৌগটা পেছনে, মানে আবার আগের মতো যৌগটা চলে আসছে, মানে হচ্ছে বিক্রিয়াটা পেছনের দিকে অগ্রসর হচ্ছে, অথচ বিক্রিয়াটা অগ্রসর হওয়ার কথা সামনের দিকে। ঠিক আছে? কারণ আমরা জানি এখানে ক্ষার ইউজ করছো না, ঘন ক্ষার ইউজ করছো, মানে গাঢ় ক্ষার ইউজ করছো। তো তুমি বিক্রিয়কের পরিমাণ বাড়াই দিছো কেন? কারণ উৎপাদটা যাতে সামনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ বিক্রিয়াটা যাতে সামনের দিকে অগ্রসর হয়। এখন তুমি এখান থেকে OH বের করতে পারবে না, এখন তুমি এখান থেকে বের করবে কি? হাইড্রোজেন বের করে ফেলবা। সো হাইড্রোজেন একটা বের করে ফেলো। এবং কার্বন এবং অক্সিজেনের মধ্যে আবার ডাবল বন্ড চলে আসবে, কারণ কার্বনের হাত 4টা ফিল আপ করার জন্য। আর এখানের মধ্যে হাইড্রোজেন বেরিয়ে যাবে কোন রূপে জানো? হাইড্রোজেন আয়নে, মানে হাইড্রোজেন মাইনাস, অর্থাৎ হাইড্রাইড আয়ন, এটাকে বলা হাইড্রাইড আয়ন। এই হাইড্রাইড আয়নটা যুক্ত হবে কার সাথে বলো? এখানে অক্সিজেন আবার সিঙ্গেল বন্ড এখানে যুক্ত হয়ে যাবে। কোথায় যুক্ত হবে বলো? এখানে যুক্ত হবে। এই যে এখানে যুক্ত হয়ে গেছে। এখন খেয়াল করে দেখো, এই পুরো জিনিসটা কি HCOH না? আমরা সবাই জানি HCOH হচ্ছে একটা অ্যাসিড, আর অ্যাসিডের কাজটা হচ্ছে প্রোটন গ্রহণ করা। অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন হচ্ছে প্লাস, অক্সিজেন হচ্ছে মাইনাস। এখন এই প্রোটনটা গ্রহণ করবে সে কাকে? একে। মানে প্রোটনটা আসলে গ্রহণ বলতে প্রোটনটা সে কি করবে? ত্যাগ করে দিবে। এই প্রোটনটা ত্যাগ করে দিবে এর কাছে। তাহলে এর কাছে প্রোটন কেমন ত্যাগ করে দেখো, এর কাছে যখন প্রোটনটা ত্যাগ করবে তখন হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে, আর এখানে H কয়টা? শেষ। আর বাকিটা কি? বাকিটা হচ্ছে C ডাবল বন্ড O, এখানে H, আর এখানে অক্সিজেন মাইনাস আয়ন। তাহলে এই মাইনাস আয়নের সাথে সোডিয়াম প্লাস যোগ করে দাও, কি যোগ হবে? HCONO হবে, আর বাকিটা হচ্ছে CH3OH। আচ্ছা, পুরো কাহিনী কি হয়েছে আমি আরেকবার এক্সপ্লেন করি। ফার্স্ট অফ অল, আমি হচ্ছে 2 অণু আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড নিছি। তো আমি দুটোটা নেওয়ার পরে সে ক্ষার দিছে, ক্ষারের মধ্যে OH ছিল, OHটা সে দিছে। তো OHটা গেছে ধরো যে কোনো একটা কার্বনের সাথে গেছে, গিয়ে হচ্ছে এটাও উৎপন্ন করলো। এখন এটা যে উৎপন্ন করলো, এটা কিন্তু স্থিতিশীল আয়ন না, তাকে স্থিতিশীল হতে হবে, কারণ তার কাছে আয়ন আছে। আয়ন কখনো স্থিতিশীল থাকে না। তো স্থিতিশীল হওয়ার জন্য সে কি করছে দেখো, সে কার্বনের মধ্যে তার কাছে H এবং OH বন্ড আছে না, যে কোনো একটা বন্ড সে ভেঙে ফেলছে। এখন OH কে সে ভাঙতে পারবে না, কারণ OH কে ভাঙলে বিক্রিয়াটা আবার পেছনের দিকে চলে যাবে, আবার আগের মতো অ্যালকোহল তৈরি হবে।
অ্যালকোহল বলতে সরি অ্যালডিহাইড তৈরি হবে। তো অ্যালডিহাইড তো তৈরি করার দরকার নেই, আমি সামনের দিকে আগাবো। সো ওএইচটা বের করে দিলে আগের মতো, যেহেতু প্রোডাক্ট তৈরি হচ্ছে তাহলে আমি আগের মতো আসতে দিব না, আমি কি করলাম এইচটাকে বের করলাম। এখন এইচ এখানে হাইব্রিড আয়ন হিসেবে বের হচ্ছে কেন? কারণ কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি অনেকটা কাছাকাছি। সো এখানে হাইড্রোজেন কার্বন ইলেকট্রনগুলো নিয়ে চলে আসবে, কারণ কার্বনের কাছে অলরেডি 4টা হাত আছে, দেখো 1 2 এবং এই 2টা হাত আবার এখানে চলে আসবে। সো 4টা হাত হয়ে গেছে। সো 4টা হাত কই হয়েছে? এই যে জায়গায় 4টা হাত হয়ে গেছে। তাহলে এখানে হাইড্রোজেন আয়নটা যখন বের হলো তখন সে কার সাথে যুক্ত হলো? কার্বনের সাথে। এই হাইড্রোজেন আয়নটা এখানে যুক্ত হলো। আবার কার্বনের সাথে অক্সিজেনের যে ডাবল বন্ড ছিল সেই ডাবল বন্ডের পাইলেটনগুলো অক্সিজেন নিয়ে ফেলছে এবং অক্সিজেনের উপরে কি ইলেকট্রন চলে আসছে। এখন আমরা জানি অ্যাসিড হচ্ছে কি করে, সে একটা প্রোটন দান করে। সে প্রোটন কাকে দান করছে বলো? সে প্রোটন কাকে দান করছে? সে প্রোটন দান করছে এই কে, অর্থাৎ এই অ্যাসিডের একটা H+ সে একে দান করছে, অর্থাৎ উপরে Hটা চলে গেছে OH, আর এখানে 3টা H অর্থাৎ CH3OH। আর এটাকে বলা হচ্ছে কি C ডাবল বন্ড, সরি এখানে দেখো এখানে না এটা নাকি এটা, সরি এটা C ডাবল বন্ড HO, এবং এখানে মাইনাস কেন? কারণ হাইড্রোজেন চলে গেছে, আমরা হাইড্রোজেন ইলেকট্রনগুলো দিয়ে চলে আসছে অক্সিজেনকে। সো ও, আর লাস্টে কি সোডিয়ামটা যোগ হয়ে তৈরি হয়েছে HCOO, HCOO আর হচ্ছে CH3OH। এটা ছিল কেনিজারো বিক্রিয়া। মনে রাখবা কেনিজারো বিক্রিয়া সবসময় শুধু এইটাই দিবে, এইরাই কেনিজারো বিক্রিয়া দিবে যাদের কাছে আলফা হাইড্রোজেন নাই। অর্থাৎ কেনিজারো বিক্রিয়া শুধু এক ধরনের অ্যালডিহাইড দিবে আর বাকিটা দিবে না। কেনিজারো বিক্রিয়া কারা দিবে? যে সকল কার্বনিল যোগে, এটা একটা কার্বনিল যৌগ, যে সকল কার্বনিল যোগে আলফা হাইড্রোজেন নেই তারা কেনিজারো বিক্রিয়া দিবে। যে সকল কার্বনিল যোগে আলফা হাইড্রোজেন আছে তারা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। আবার বলছি, যে সকল কার্বনিল যোগে আলফা হাইড্রোজেন নাই তারা কেনিজারো বিক্রিয়া দিবে। যে সকল কার্বনিল যোগে আলফা হাইড্রোজেন আছে তারা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। আর তাদের মধ্যে কন্ডিশনগুলো বললাম যে কেনিজারের মধ্যে গাঢ় ক্ষার থাকতে হবে, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। প্রশ্ন হচ্ছে কিটোন কি কেনিজারো বিক্রিয়া দিবে কিনা? কিটোন কখনো কেনিজারো বিক্রিয়া দিবে না, কিটোন অনলি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। সো গাঢ় ক্ষার লাগবে এবং 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো আমাদের ক্লাস এখানে শেষ। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব অ্যালডিহাইড এবং কিটোন শনাক্তকরণ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।